মেরিল মিল্ক সোপ বার। এর মিল্ক লোশন আমার ত্বক রাখে নরম ও মসৃণ। এই মেয়েটার নাম সিনথিয়া, পিতামাতার একমাত্র সন্তান, যথেষ্ট ধন সম্পদ, টাকা পয়সার মালিক। 2 মাসের বেশি সময় ধরে মেয়েটার সঙ্গে আমার পরিচয়, এবং 2 মাস মেলামশা করে যতটুকু বুঝেছি, মেয়েটা উদার মনের অধিকারী। আজকে তাকে আসল কথাটা আমি বলবো, এবং আমার ধারণা সে রাজি হবে। এখন দেখি কি হয়। আরে ভাই, বলেন কি এমন কথা যেটা আপনি 7 দিন ধরে আমাকে বলার ট্রাই করেও বলতে পারছেন না? আরে ভাই, বলতে তো হবে, না বললে তো হবে না। তাই হ্যাঁ, বললে হবে? বুঝতেও পারে। পাশে আছি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড, মানে আমি যেখানে জব করি সেটার নাম হচ্ছে পাশে আছি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। তো আপনি যদি একটা ইন্স্যুরেন্স করেন তাহলে আমার খুব উপকার হয়। আপনি এই ইন্স্যুরেন্স করানোর জন্য আমার পিছে 2 মাস ধরে ঘুরছিলেন, হ্যাঁ, আর গত 7 দিন যাবৎ শুধু এই কথাটা বলার জন্য? হ্যাঁ, মানে আমি খুব ছোট একটা জব করি, তো আমার একটা ফ্যামিলি আছে। আমার 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 স্ত্রী, আমার একটা ছেলেও ক্লাস 5-এ পড়ে। যদিও ছোট সংসার, কিন্তু হিমশিম খাই। মানে আপনি যদি ইন্স্যুরেন্সটা করেন তাহলে খুব উপকার হয়। এরা কারা? মানে আমার আমার স্ত্রী আর আমার ছেলে। আমি তাদের কথা জিজ্ঞাসা করিনি। আমি জানতে চাচ্ছি লাইফ ইন্স্যুরেন্স কারা করে? ও, ইন্স্যুরেন্স অনেকেই করে, অনেকেরই ইন্স্যুরেন্স দরকার হয়। মানে মানে বিষয়টা হচ্ছে কি যে ওই ধরেন একজন লোক, সে সংসারের প্রধান এবং সেই একমাত্র রোজগার করে, তো এই লোকটা যদি মারা যায় বা তার কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাহলে তো ফ্যামিলিটা পথে বসবে। তো তার যদি লাইফ ইন্স্যুরেন্সটা করা থাকে তখন তো ফ্যামিলি অনেক টাকা পাবে, ফ্যামিলিটা আর পথে বসবে না। সো অনেকেই তো করে, সেই জন্য বলছি আপনি যদি করেন। আপনি যাদের কথা বলছেন আমি তাদের কাতারে না। যে আপনাদের ইন্স্যুরেন্স কোম্পানির টাকা আমার দরকার নেই। আমার যে পরিমাণের সম্পত্তি আছে, আমি ভাবছি যে আমি মারা যাওয়ার পর এগুলো আমি কাকে কাকে দিয়ে যাব। 2 মাস ধরে আপনার পিছে পিছে ঘুরতেছি, ইন্স্যুরেন্স করবেন না এটা বললেই তো পারতেন। কি আশ্চর্য! আপনি আমাকে আগে বলতেন যে আপনি ইন্স্যুরেন্সের জন্য 2 মাস আমার পিছনে ঘুরছেন। কি গোড়া না বলবো, ফালতু মহিলা, বেয়াদব বদ মহিলা। থ্যাংক ইউ। ধন্যবাদ। মানে আপনার প্রতি আমার একটা ইলিউশন তৈরি হয়েছিল, যেটা আপনার এই বকার জন্য কেটে গিয়েছে। আপনি এখন যেতে পারেন। এই লোকের যে শারীরিক গঠন,
এবং যেভাবে সে বিরিয়ানি খাচ্ছে তাতে তার শিরা উপশিরায় রক্ত চলাচলের কোনো জায়গা থাকার কথা না। যে কোনো সময় অ্যাটাক হতে পারে। তার মানে এর লাইফটা 100% রিস্কে আছে। সুতরাং ধরে নিতে পারি এরে যদি ঠিকঠাক মতো জিনিসটা বুঝাইতে পারি তাহলে সে রাজি হবে। আবার আরেকটা দে ফুল বুকের মাংস দিস। ভাই ডেইলি কয়টা লাগে আপনার? 3 বেলায় 4-5টা লাগে, আর রাত 12টার পরে ভুক লাগলে তোর আরো এক হাত লাগে। তো ভাই ওই মানে আপনার নামের যে টাইটেল সবাই তো আপনারা বিরিয়ানি হান্নান বলে, এত বিরিয়ানি খান সেই জন্যই বোধহয় বলে। হ্যাঁ, পোলাও বিরিয়ানি খাচ্ছি, আরাম পাচ্ছি। ওইলে কোক আমার কিছু আহে যায়। বেড়ামেও ধরছে কিছু করলেন না, মানে বাইরে থেকে তো সবসময় বোঝা যায় না, কিন্তু আপনি আসলে যে পরিমাণে এইসব খাবার খান তাতে হাই প্রেশার, হার্টের অসুখ, ডায়াবেটিস তো মনে হয় আছে। হ্যাঁ আছে তো, অনেক হাই। আপনার নাই, কি আমরা আছি। মানে আমাদের যে লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, এটার নাম হইতেছে পাশে আছি। আরে ভাই, আমি তো ইনসুলিন দিতাছি সকাল বিকাল। আমার সকালবেলা দিতে 34 ফোঁটা, রাইতে দিতে 24 ফোঁটা, চাট করে ঢুকা যায়। কই কি আর এই হালায় হুনে কি চর্বি খাইতে খাইতে কানের ভিতরেও কি চর্বিতে ভরায় ফেলাইছে নাকি? আপনি কি আমার মনে মনে করে দিচ্ছেন নাকি? না মানে কি বলেন, আমি গালাগালি করবো কেন? গালাগালি করে আমি কি একটা ইন্স্যুরেন্স হারাবো? আমি ইন্স্যুরেন্সের, লাইফ ইন্স্যুরেন্সের কথা বলতেছি। আচ্ছা ঠিক আছে, আপনার পরে আহেন, চেক বই টেক বই লগে রাখিয়া। আমার মা, বউ আর বইন আছে, হ্যাঁ লাইফ ইন্স্যুরেন্স আপনার কান্দে ঝুলাই দিব নি। না আপনার লাইফটা যদি এখন একটু ঝুলাই দেন। আরে ভাই, আগামী সপ্তাহে আহেন না, হাইটা যে খাওয়ানোর সময় ক্যান্সেল করেন না। তাহলে ইন্স্যুরেন্সটা? আরে ভাই কইলাম তো আপনাকে আগামী সপ্তাহে আহেন। আরে ভাই এক সেকেন্ডের নাই ভরসা, আপনি এক সপ্তাহ গায়ে শুনাইতেছেন। আপনি যে পরিমাণ খান, জায়গায় খাইতে খাইতে জায়গায় ব্রেক হয়ে যাবে, ভেটকি দিয়ে বইরে থাকবেন। ওই মিয়া ওড়েন ওড়েন, এমনি কথা কোন খেললে আপনি আমার তো টাকা পান? হ্যাঁ টাকা পান আমার? ইন্স্যুরেন্সের লোক তো এমনি কথা কয় না। আপনি এমনি কথা কোন খেলা? আপনি ইন্স্যুরেন্সের লোক না মিয়া, ফ্রড। আপনি যান, সরি যান, আপনি সরি যান। আপনি তো মিয়া ফ্রড মিয়া। করতে চাইছে তোমার কি SMS করতে হইব নাকি? খাওয়ান না দিবার পারো না? হয়ে গেছে তো, খাওয়ান কো রেডি। হ্যাঁ রেডি। মেরে মিল্ক সোপ বার। এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। শুনো, তোমার সাথে একটু কথা বলবো। বইটা বন্ধ করো। তোমার সাথে একটু কথা বলবো, বইটা বন্ধ করো। হ্যাঁ, এই যে তুমি এতগুলো বছর যাবত তোমার এই বীমার পিছনে লেগে আছো, তোমার কি মনে হয় তুমি আসলে এই বীমা কোম্পানিতে কাজ করার যোগ্য? যোগ্য না তোমার মনে হইলো কেন? কারণ একজন বীমা প্রতিনিধির যে পরিমাণ বিনয়ী হওয়া দরকার হয়, তুমি কি সেই পরিমাণ বিনয়ী? তুমি 2টা কথা এখন মাত্র একটা মানুষকে বলবে, 3 নম্বর কথা বলার সময় তোমার মেজাজ বিগড়ে যাবে। ঠিক আছে, কিন্তু আমি তো চেষ্টা করতেছি। চেষ্টা? তোমার এই বীমার যন্ত্রণায় আমি এই রিমা শুধুমাত্র তোমার এই সংসারটা করে যাচ্ছি। আমার জায়গায় যদি অন্য কোনো মেয়ে থাকতো, কবে তোমার এই সংসার ছেড়ে চলে যেত। আমিও একদিন চলে যাবো, দেখো সেদিন তুমি বুঝবা। কোথায় যাবা? মোল্লার তোর মসজিদ পর্যন্ত, আবার শ্বশুর করে চলে আসবা। কেন চলে আসবো? কেন? ভালোবাসার টানে। রাখো তোমার ভালোবাসা। অভাব যখন সংসারে আসে না, তখন ভালোবাসা জানালা দিয়ে পালায়। আচ্ছা আব্বু, এই যে তোমার মা ডেলি ডেলি আমার যে বকাঝকা করে, তুমি মারে নিষেধ করতে পারো না? কিরে, আমার জন্য মায়া লাগে না তোর? না।
সত্যি করে বলতো, তুই কারে বেশি ভালোবাসস, আমারে না তোর মারে? মারে। আমার একটা মাত্র ছেলে, তারেও তুমি দখল করে বেলাইছো না? করবো না? এই ছেলেটাকে কতক্ষণ সময় দাও তুমি? হ্যাঁ, ছেলেটা তোমাকে বাপ বলে ডাকে, এটাই বেশি। পাশো হ্যাঁ, এই জন্যই তো এসছি। আসো আসো। আরে রে, বাচ্চাটা ঘুমাও। আরিফ সাহেব, আপনার পারফরমেন্সে কিন্তু কোম্পানি মোটে খুশি হতে পারছে না। এসব কি করছেন? আপনার ফিল্ড ওয়ার্ক এত দুর্বল কেন? স্যার, আসলে মিষ্টি কথায় আর চিরা ভেজানো যাচ্ছে না স্যার। স্যার, এখানে অ্যাকচুয়ালি ক্রাইসিস একটাই, সেটা হচ্ছে মৃত্যু। কারণ আমাদের ক্লায়েন্টদের মধ্যে কেউ যেহেতু মারা যায় নাই, সেহেতু আমরা মৃত্যু দাবি পরিশোধ করতে পারি নাই, এবং মৃত্যু দাবি পরিশোধ করতে না পারার কারণে আমাদের হাতে কোনো এক্সাম্পল নাই যেটা আমরা ক্লায়েন্টে দেখাতে পারি। যেহেতু এরকম কোনো এক্সাম্পল ক্লায়েন্টকে দেখাতে পারছি না, সেহেতু আস্থা অর্জন করা টাফ হয়ে যাচ্ছে স্যার। ইউ আর রাইট। তারপরে তো আমাদের কোম্পানিতে ক্লায়েন্ট বাড়াতে হবে। একটা কথা সবসময় মনে রাখবেন, ক্লায়েন্ট যত কমিশন তত। আর সবসময় আরিফ সাহেব একটা কথা মনে রাখবেন, মার্কেটিংয়ে পলিসি হচ্ছে 3টা। একটা হচ্ছে নেটওয়ার্কিং, দ্বিতীয়টা হচ্ছে মানুষের মনের ভেতরে ঢুকে যাওয়া, আর তৃতীয়টা হচ্ছে ক্লায়েন্টের আস্থা অর্জন, মানে বিশ্বাস অর্জন করা। আরেকটা ঘাটতি আছে আপনার, সেটা হচ্ছে ক্লায়েন্টের সামনে আপনাকে বিনয়ী হতে হবে। আমি কি আপনাকে বোঝাতে পেরেছি? ওকে স্যার, আমি চেষ্টা করব। স্যার, আমি আসি তাহলে। ওকে, বেস্ট অফ লাক। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই চাচার নাম এন্তাজ আলী শিকদার, ভদ্রলোক আমাদের ক্লায়েন্ট। কিন্তু তারে ভদ্রলোক বলা আসলে ঠিক হবে না, কারণ একটু আগে 5 টাকা কমানোর জন্য তরকারিওয়ালার সঙ্গে যে আচরণ করলো, তরকারিওয়ালার বাটখারা দিয়ে তরকারিওয়ালার এই মারতে চাইল। এই লোকটারে কি ক্যাপচার করা আসলে সম্ভব হবে? আমার তো মনে হয় না। কিন্তু আরিফ, মাথা ঠান্ডা, এটা সম্ভব করতেই হবে। অসম্ভবকে সম্ভব করাই তোমার চাকরি আরিফ। তোর কি সমস্যা? হ্যাঁ, এই যে সারা বাজারটাতে তুই আমার পিছে পিছে গুড়গুড় করতেছ, কি সমস্যা তোর? আঙ্কেল, আমি আসলে আপনার বাসায় গিয়েছিলাম, তো ওখান থেকে ইনফরমেশন পেলাম যে আপনি বাজারে গেছেন। হ্যাঁ, বাজারে গেছি। নয় না, মানে আঙ্কেল, আপনি আমাদের একজন ক্লায়েন্ট। আমি পাশে আছি, ইন্স্যুরেন্স কোম্পানি থেকে আসছি। আপনি ইন্স্যুরেন্স করেছেন আমাদের ওখানে। হাসান আমার কলিগ, সে আপনাকে দিয়ে ইন্স্যুরেন্স করিয়েছিল। আমি ইচ্ছা করে করতে চাই নাই, ও আমারে জোর কইরা তারপরে করাইছে। আর তুমি কি কইতে চাও? তুমিও কি আরেকটা করাইবা নাকি? না না আঙ্কেল, মাইন্ড করুন, আমার কথা একটু শোনেন। মানে আমি আসলে খোঁজ নিতে আসছি যে আমার কোম্পানির তরফ থেকে, মানে আপনার শরীরের অবস্থা কি এখন? ভালো আছি, ভালো আছি। 5-5 বার এটা কইছিল, আল্লাহর রহমতে অন আমি পুরোপুরি সুস্থ আছি, ভালো আছি। এটা গণেরই কথা। এ 3 বার অ্যাটাক হইলে তো নাই হয়ে যায়, আপনার 5 বার অ্যাটাক হইছে, তারপরে বাইচে আছেন। আপনি অনেক এক্সেপশনাল জিনিস। এর আর মানে কিছু না, থাকতে কোনো জায়গা যাইতে তো চিরদিন বাইচে থাকবেন নাকি? যত তাড়াতাড়ি যাবেন তত মঙ্গল, জগতের জন্য ভালো, আমাদের জন্য ভালো। আমাকে দৃষ্টান্ত দরকার। এই তুই কি কইতে চাস? খাসির মাংস কিনছেন না গরুর মাংস কিনছেন না, ধুমায়া খান, খাইয়া জলদি চলে যান। এই কি কইতে চাস তুই? কি কইতে চাস? একটা রাস্তা বাবা ছাড়বো। ওই যে কই মাছ ধরে, কই মাছ ধরে। আরে বইলা না ভাবি, টেনশন আছে। এই যে গরম টিচার যা যা বলে বাচ্চা তো সবকিছু এসি ছাড়া সুন্দর করে থাকতেই চায় না। খাতার মধ্যে নোট করবে, ঠিক আছে? গরমের মধ্যে কি যে করব, Bye bye. অসুস্থ হয়ে যাবে তো বাচ্চারা। হ্যাঁ ঠিক বলছো ভাবি,
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আপনি ভালো আছেন ভাবি? আপনি কেমন আছেন? আমি আছি ভাই ভালো। ভাবি আপনার শাড়িটা যা সুন্দর, কিন্তু ভাবি জানেন আমার কাছে কিন্তু আরো অনেক সুন্দর সুন্দর নতুন নতুন ড্রেসের কালেকশন এসেছে, দেখবেন? আমি দেখাচ্ছি ভাবি, আপনিও দেখান, আপনার খুব পছন্দ হবে। না ভাবি, থাক ভাবি, দেখেন না কালারটা কি সুন্দর, একদম জাম কালার। আর এই ড্রেসটার সামনের বুকের ভাবি, কাছে দেখলে আপনি লাগবে না, পাগল হয়ে হ্যাঁ। যাবেন। ভাবি দেখেন, দেখেন অনেক সুন্দর না? উফ ভাবি, কি শুরু করলেন আপনি? আপনার কি আর কোনো কাজ নাই? স্কুলটাকে তো একটা ব্যবসা ক্ষেত্র বানায় ফেলছেন। একদিকে আপনি কাপড় চোপড় নিয়ে ঘ্যান ঘ্যান করেন, আরেকদিকে আপনার হাজবেন্ড আমার সাহেবকে ইন্স্যুরেন্সের জন্য ফোন করে বিরক্ত করে। আপনারা কি শুরু করছেন? হ্যাঁ, এমনিতেও বাচ্চা কাচ্চা পড়ালেখার টেনশনে বাঁচি না, তার উপর আবার এসব যত সব। আমি কি ভুল বললাম ভাবি, বলেন? না না ভাবি, আমি আসলে সরি। আমি আসলে আমার এই জামা কাপড়গুলো নিয়ে একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছি, সরি। আরিফ সাহেব, আপনি এসব কি শুরু করেছেন? হাসান আপনার নামে আমার কাছে কমপ্লেন করেছে, আপনি নাকি তার ক্লায়েন্টকে মরে যেতে বলেছেন। স্যার সেটা কোম্পানির স্বার্থে। কি? স্যার আপনি রাগ করবেন না, আমি একটু বুঝিয়ে বলি, তাহলে আপনি বুঝতে পারবেন। স্যার ইন এ সেন্স আমরা কিন্তু মরা নিয়ে কাজ করি, মানে আমাদের কোনো ক্লায়েন্ট যদি মারা যায় তাহলে তারা আমাদের কাছ থেকে বেনিফিটেড হবে। কিন্তু একটা দৃষ্টান্ত কি স্যার আমাদের কাছে আছে? নাই কিন্তু স্যার। আপনি শুধু কল্পনা করেন যে একটা অনুষ্ঠান, সেখানে আমরা মৃত্যু দাবি পরিশোধ করছি, চেক দিচ্ছি, ক্লিক ক্লিক করে ছবি তোলা হচ্ছে, পত্রিকায় ছাপা হচ্ছে, টেলিভিশনে দেখাচ্ছে। তাহলে মানুষের কাছে আমাদের কোম্পানির ইমেজ কোথায় দাঁড়াবে, কতটা বাড়বে? অথচ একটা উদাহরণ কিন্তু আমাদের হাতে নাই। তাই বলে কি আপনি একটা জীবন্ত মানুষকে মেরে ফেলবেন? স্যার ম্যান ইজ তো স্যার মর্টাল তো স্যার। এখন মানুষ তো আগুন লেগে মরে, পানিতে ডুবে মরে, নানানভাবে মরে স্যার। আমার কথা হচ্ছে যে আমার কোম্পানি, সেটা আমার কাছে অনেক বড়। আমার তো কোম্পানির স্বার্থে মানুষকে, ক্লায়েন্টকে গলা টিপে মারতে ইচ্ছে করে স্যার। আপনি না দিন দিন সাইকো হয়ে যাচ্ছেন। যান যান এখান থেকে। জি স্যার। আপনাকে আমি চলে যেতে বলেছি, প্লিজ যান। সরি স্যার। কি হয়েছে? আমার বাবাটার মনটা খারাপ কেন? হ্যাঁ, মুখটা শুকনা শুকনা হয়ে আছে কেন? টিফিন খাওনি? মা তুমি? হ্যাঁ আমি কি, বলো দেখি তো কি হয়েছে, মন খারাপ কেন? মাকে বলো, মাকে বলতে হয় না, বলো। মা তুমি আর স্কুলের সামনে জামা কাপড় বিক্রি করতে আসছো না। আমার ফ্রেন্ডরা বলে তোমার মা তো রাস্তায় জামা কাপড় বিক্রি করে। শোনো বাবা, সব সময় সবার কথা মাথায় নিতে হয় না। মাথায় নিলে এই যে ছোট্ট ব্রেনটা হ্যাং করবে। ঠিক আছে, মন দিয়ে লেখাপড়া করতে হবে আর মার কথা শুনতে হবে। ঠিক আছে, ঠিক আছে আমার বাচ্চাটা। আচ্ছা একটা কাজ করি, আমরা আজকে হেঁটে বাসে যাবো, আজকে আমরা রিক্সা দিয়ে যাবো। এখন খুশি? হ্যাঁ এখন খুশি। আচ্ছা আচ্ছা, আমরা এখানে তো রিক্সা পাবো না, আমরা ওইখানটায় যে একটা রিক্সা নেবো। ঠিক আছে? আর এই কয় দুধ কলা দিয়া কাল সাপ পোষা, আমারই কয় বুঝা মরে না কেন? সারাটা জীবন খাওয়াই আইলাম। হ্যাঁ কাকা, ও কাকা, কি হয়েছে? কি কইতে কইতে যাও? কথাবার্তা তো শুনে মনে হচ্ছে পাগলা কুত্তা কামড়াইছে। আরে কুত্তায় কামড়ায় নাই, কামড়াইছে কামালিয়ার মায়, তোর চাচি। বিষয়টা বুঝা দেখ। আমারে কয় বুঝা মরে না কেন? তেমন কই যাইতেছ? মরতে? মরতে যাইতেছি। আগে দুইবার অ্যাটেম্প নিছি, পারি নাই। প্রথমবার ফ্যানের লগে রশি ঝুলাইয়া যেই না গলায় প্যাঁচ দিতে গেছি, প্রত্যেকে নাতি আইয়া লঙ্গি ধরিয়া দিল টান, খুইলা গেল লঙ্গির বান। এখন তুমি কও মান সম্মান বাঁচামু না মরমু?
অবশ্যই তখন তুমি সম্মান বাঁচাইছো। খাইলাম ইন্দুর মরার ওষুধ, তাও ভেজাল, কোনো কাম হইল না। পর পর 6 প্যাকেট খাইলাম, তাও মরলাম না। এখন যাইতে আছি মেন রোডে, গাড়ির তলে পইরা মরমু, তাও আমি মইরা দেখামু। খালি কয় বুঝাম কেন মরে না। কোনো কাকা, এমনি মরলে মানে সুইসাইড করলে তোমার তো লস। তোমার একটা বিমা করা আছে না, মৃত্যু বিমার টাকাটা তো পাইবা না তুমি। আরে আমি তো মরেই যাবো, টাকা দিয়ে কি করবো? এনে তো আসল মজাটা, তুমি যদি সুইসাইড করো তাহলে কিন্তু কিছু পাইবা না। যদি অ্যাক্সিডেন্টাল ডেথ হয় বা সহি সালামতে মৃত্যু হয়, তাইলে তুমি মৃত্যু বিমার টাকাটা পাইবা। এখন নমিনিটা কারো করছো, চাচ্ছি রে না, হ্যাঁ, এটা বদলায় ফেলাও। এটা যদি বদলায় ফেলাও, চাচ্ছি এই টেকার সঙ্গে পাগল হয়ে যাব, তখন তোমার আত্মাটা শান্তি পাইব। এই একটা উচিত কথা কইছস। এখন যদি ওর একটা শিক্ষা দেওয়া যায়। সারা রাত জীবন আমারে জ্বালাইছে, আমি কোনোদিন ওর লগে পারি নাই। এইবার যদি পারি, এই একটা সুযোগ আমার। চলো আমার লগে, কোথায়? চলো গেলে দেখবা। আহো কেন এনে খারাপ দাম দিকে নেই এনে এই জায়গায়। এবার তোমারও কাজ হইব, আমারও কাজ হইব। দাঁড়া তো, আছি। কাকা আর জাস্ট 6 ইঞ্চি এদিকে আহেন, এদিকে। হ্যাঁ কিরে, তুই আমার এখানে খাড়া করাই থিয়া তুই উপরে গিয়ে উঠলি, কারণ কি? কথাবার্তা কম, একদম সোজা হয়ে খারাপ, সোজা হয়ে। হ্যাঁ, আমি খালি ইটাটা এন থেকে ছাইড়ে দেবো তোমার মাথার উপরে। হ্যাঁ, ডাইরেক্ট জানি মাথার তালুতে পড়ে, তাইলে একবারে শেষ। আর যদি এদিক ওদিক লাগে তোমার লড়নের কারণে, তাইলে কিন্তু আইসিইউতে সারা জীবন কিন্তু বিছায় পড়ে থাকবা। ওরে হালার বলা, তুই আমার এনে আনছো মারার লেগা? ও, তাহলে তুমি না মরতে চাইলা, লড়ে ছিল না, খারাপ। ওরে কামাইলার মা, আমি স্যার। আরে দৌড় তো কে হালায় দৌড় দিল দিলে, হালা একটা কেমন সাকসেসফুল হতে পারি না। মেরিন মিল্ক সোপ বার। এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। সালামালাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া ভালো? হ্যাঁ ভালো। আমি খবর শুনছেন? কি? আরেক ভাই তো পুলিশ ধরে নিয়ে গেছে। কি? কখন, মানে কেন? এই যে একটু আগে করিম চাচারে ইট দিয়ে মাথা বাড়ি দিতে গেছে, এই জন্য তো পুলিশ ধরে নিয়ে গেছে। হায় আল্লাহ, সর্বনাশ! আমি এই লোকটাকে নিয়ে না আর পারি না, মানে সবসময় একটা অঘটন ঘটাতে হবে। ভাইয়া আপনি একটু দাঁড়ান, আমি একটু আসতেছি। হ্যাঁ দাঁড়ান। শুভ, শুভ, এটা কোনো কাজ? তুমি কি খেয়ে দে আর কোনো কাজ পাও না? তোমার ভাগ্যটা ভালো যে আমি করিম চাচাকে বুঝাই শোনায় তোমাকে ছাড়াতে পারছি, নাহলে এতক্ষণে তুমি জেলের ভাত খেতা। আরে সে বইয়ের অত্যাচারে অতিষ্ঠ হয়ে সুইসাইড করতে যাইতেছিল, সেইখান থেকে তার আমি নিয়ে গেছি। হ্যাঁ, তাই বলে তুমি নিয়ে যেয়ে তাকে ইট দিয়ে মারবা না? আরে সে তো এমনিতেও মরতো, এমনিতেও মরতো। আমারটা বরং পজিটিভ, তুমি খেয়াল করে দেখো। আমি যেটা করতে যেতেছিলাম তাতে কিন্তু 3টা লাভ। একটা আমার কোম্পানির শর্ত, 2টা সে অনেক টাকা পাইতো, মানে তার নমিনি পাইতো, আর 3 নম্বর হচ্ছে আমার ক্যারিয়ার। আসছে আমার ক্যারিয়ারওয়ালা। মানে তুমি যদি একবার জেলে ঢুকতা, তুমি কি এত সহজে জামিন পেয়েছে তা চিন্তা করছো একবারও? মাঝখান থেকে আমার কোর্টের বারান্দায় দৌড়ায় দৌড়ায় আমার নিজের জান শেষ হয়ে যেত অর্ধেক। পুরা ব্যাপারটাই ছিল ফাইজলামি, সে সিরিয়াসলি নিচ্ছে। এটা তো আমি বুঝতে পারিনি এত সিরিয়াসলি নেবেন। আর বল, আচ্ছা আমি আসতেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখনই আসতেছি।
আর রাখ। তুমি এখন আবার কই যাবা? ওই একটা মক্কেল পাওয়া গেছে, নাম ব্যাম্বো হাসেম। সে সারা জীবন মানুষের ব্যাম্বো দিছে, কারণ আজকে তার কোর্টে রায় হয়েছে, ফাঁসি হয়ে যাব। রফিক প্রাথমিক কথাবার্তা কিছু তার সঙ্গে বলছে। আমি এখন যাই, দেখি সাইজটা করতে পারি না। একটা ইন্স্যুরেন্স যদি করাইতে পারি, মানে এটা কাজে লাগবে। তুমি একটু কষ্ট করে যাও। শুনো তুমি যাও। আবার অঘটন। আমি আসলে এই লোকটাকে নিয়ে পারলাম না। মাঝে মাঝে ইচ্ছা করে সংসারটাকে লাথি দিয়ে রেখে চলে যায়। সব জ্বালা যন্ত্রণা আসে আমার কপালে, আর একটা অঘটন ঘটাক, একদম তার ঠিকই লাথি দিয়ে ফেলে রেখে চল। সব জ্বালা যন্ত্রণা আমার সহ্য করতে হবে। বাহ, বলতে না বলতে অঘটন নিয়ে আসছে মনে হয়। সাগর ভাই, তুমি? সারপ্রাইজ। মাই গড, তুমি আমার বাসা চিনলে কিভাবে? ওই যে আমাদের বন্ধু ছিল সোহেল হাসান, ওর কাছে তোমার বাসার অ্যাড্রেস নিলাম। তুমি ইটালি থেকে চলে আসছো? কবে আসছো? মানে কিছু বলোই নি আমাকে। বেশি দিন হয় না, এই তো 10-15 দিন হলো আসলাম। আচ্ছা, তুমি দরজার সামনে দাঁড়িয়ে আছো, ভিতরে আসো তো, কথা বলি তোমার সাথে। আসো আসো আসো। 15 দিন হয়ে গেল আর তোমার এখন আমার খবর নিতে ইচ্ছা করলো? হ্যাঁ, বাট ঠিক আছে, 10-15 দিন আগে আমি আসতে, কাজ ছিল, একটু ঝামেলা ছিলাম, তাই দেখা করতে আসা হয় নাই। এই কোথায় জামাই সাহেব, কোথাও ওনাকে দেখছি না। আর বলো না, জামাই সে আছে তার বিমানে। তার কি আমার সংসারের প্রতি কোনো খেয়াল আছে? বসো না, তুমি দাঁড়িয়ে আছো কেন? বুঝবো। তোমার ছেলেকেও যে দেখছি না। ও, আমার ছেলে স্কুলে গিয়েছে, ওর পরীক্ষা চলছে তো। আচ্ছা, তুমি এখন আমাকে বলো তুমি কি খাবে, কারণ এতদিন পর এসছো, তোমাকে আমার হাতে রান্না না খাই ছাড়বো না। না থাক, আমি কিছু খাবো না। হিমা, হ্যাঁ, তুমি কিন্তু আগের মতোই সুন্দর আছো। আচ্ছা, তোমার বউকে নিয়ে আসোনি? বউ কোথায়? আমি এখনো বিয়ে করে নেই। তুমি একটু বসো, আমি তোমার জন্য একটু চা করে নিয়ে আসি। হ্যাঁ, বলেন কি? জি স্যার, অনেক ডেঞ্জারাস ফাঁসির আসামি। রায় হয়ে গেছে, কিন্তু পুলিশ এখন ওরা ধরতে পারে নাই। তো আমি একটা সোর্সের মাধ্যমে তার সঙ্গে দেখা করতে গেলাম। মানে অনেক পরিশ্রম হয়েছে এই কাজটা করতে। আমি তাকে ইন্স্যুরেন্সের প্রপোজালটা দিলাম, তো সে আবার উল্টা একটা শর্ত জুড়ে দিল। শর্ত? কি শর্ত জুড়ে দিল? বললো যে, দেখলে ভাই, আমার তো ফাঁসি হয়ে যাবো, আমি তো মরে যাবো, এটা তো শিওর। যে হ্যাঁ, এটা শিওর। তো মরে যাবো, এটা যেহেতু শিওর, তাহলে মরার পরে না, টাকাগুলি আমার মরার আগে আমি একটু দেখে মরতে চাই। বলেন কি? তো স্যার, আমি তো মানে এটা তো সম্ভব না স্যার। স্যার, আমি বললাম যে এটা সম্ভব না। তারপর? তারপর একটা চটকা নামা হলো আমাকে। তারপর? পিস্তল বাইক করলো। তারপর? তারপর স্যার, আপনি হলে কি করতেন? আমি তো ধরতে দিতাম। আমি বলতেছি, একটা গুলি করছে, কিন্তু কানের পাশ দিয়ে গেছে স্যার। যাক, আল্লাহ আপনাকে বাঁচিয়েছে। আচ্ছা শুনেন, এই সব ডেঞ্জারাস লোকের আশেপাশে যাবেন না। সেটাই স্যার, শিক্ষা হয়ে গেছে। হ্যাঁ, আপনি এক কাজ করুন, ব্রেস্ট নেন। জি স্যার। আসসালামু আলাইকুম। মাই গড, মানে এত কিছু কিনে না দিলেও কিন্তু হতো, এত কিছু কেনার কোনো মানে হয় না। খুবই এত কিছু, এটা তো সামান্য কিছু। আমি তো যাচ্ছিলাম তোমাকে আরো অনেক কিছু কিনে দিই, তুমি তো বলো না, কিনে দিলে ভাইয়া রাগ করবে। রাগ করার কি আছে? আমি কি তোমার পর কেউ? আমি তো তোমার আপনই। শোনো, একটু ধৈর্য ধরো, জীবনে অনেক কিছু কিনে দিতে হবে, সেটা আমাকে না, তোমার বউকে। বাই দ্য ওয়ে, তুমি বিয়ে করছো না কেন বলো তো? ভালো তো সবাইকে বাসা যায় না, আমার সেই খালি স্থানটা এখনো খালি রয়ে গেছে। শোনো, প্রকৃতি সবকিছু ফুলফিল করে নেয়, কারোর জন্য কেউ কখনো থেমে থাকে না, আর সেই শূন্য জায়গাটা একবার পূরণ হয়েই যায়। ঠিক। আচ্ছা, একটা মজার বিষয় কি জানো? আমি যে কয়দিন আগে বাড়িতে গেলাম, প্রাইমারি স্কুলের মাঠে একটা বারুর গাছ আছে না, যেখানে আমরা প্রায় কথা বলতাম।
হ্যাঁ, আর একটা আশ্চর্যজনক বিষয় কি জানো, ওই বারুর গাছে এখনো তোমার আমার নাম খোদাই করে লেখা আছে। চুপ করে আছো বাবু। আচ্ছা একটা সেকেন্ড দাঁড়ো, ফোন এসছে। একটা সেকেন্ড। হ্যাঁ, হ্যালো, এই তো আমি একটু বাইরে, তুমি কোথায়? এই তুমি এত তাড়াতাড়ি বাসে চলে আসছো? না, ওই যে আমি তোমাকে বলেছিলাম না, আমার একটা মামাতো ভাই, ওই ভাইয়ের সাথে একটু বের হয়েছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আসছি, চলে আসছি, বেশিক্ষণ লাগবে না। ভাইয়া শুনো, আজকে না আমরা খাওয়া দাওয়া করতে না যাই প্লিজ। হ্যাঁ, শুভর আব্বু বাসে চলে আসছে, ঝামেলা হয়েছে। এটা কি বলতেছো? এতক্ষণ আমরা একসাথে ছিলাম, শপিং করলাম, ঘুরলাম, আমরা কিছু খাওয়া দাওয়া করি, অ্যাটলিস্ট আমরা ডিনার করে যাই। কি পাগল, ডিনার করতে গেলে এখন কত সময় লাগবে জানো? অলরেডি বাসায় এসে বসে আছে। আমি আজকে চলে যাই, প্লিজ আমাকে বাসায় না। আচ্ছা, আমরা অ্যাটলিস্ট কফি খাই, একসাথে কিছু টাইম স্পেন্ড করতে পারবো, কথা বলতে পারবো। আচ্ছা ঠিক আছে, কিন্তু বেশি সময় নেও না। হ্যাঁ, কাছে কোথাও যাই। হ্যাঁ, ওইখানে একটা কফি শপ আছে, মিনিটে আমরা তারপর বাবা একটু তাড়াতাড়ি চালান। ঠিক আছে। ফারিক কি ভালো স্টুডেন্ট? তোমার ফারিক বেশি ভালো না তুমি বেশি ভালো? আমরা দুজন। ওই দেখো মায়া আসছে। এই দেখো বাবা, তোমার আঙ্কেল তোমাকে কত কিছু কিনে দিচ্ছে। নাও, এটা তোমার। আমার তো জিন্সের প্যান্ট। যাও, এটা পরে ড্রেসিং টেবিলে আয়নায় দেখো কেমন লাগতেছে। যাও, ছেলেটা নিয়ে যেতে পারতা। বসে বসে তো গল্প করতেছিলা, কোনো খবর আছে ছেলেটার যে কালকে পরীক্ষা? তো এই সাগর ভাই তো তোমার সেই সাগর ভাই যার সঙ্গে কলেজে তোমার প্রেম ছিল। অনেকদিন পর তাহলে একটু প্রেমের বাতাস গায়ে লাগলো না? দেখো, একদম ফালতু কথা বলবা না। তোমারও কিন্তু কি জানি এই যে স্কুলে কার সাথে জানি প্রেম ছিল, কি একবারও বলছে কখনো তার কথা তোমাকে? ও মর্জিনার কথা বলতেছো? আমার কপাল ভালো যে আমকুড়াইতে গিয়া বজ্রপাতে মারা গেছিল, নাইলে কি তুমি কথা শোনাইতে ছাড়তা? কিন্তু রিমা, যাই বলো, প্রথম প্রেমের স্মৃতি কিন্তু ডেঞ্জারাস জিনিস। মনে করো আঘাত খেয়ে কারো যদি সব স্মৃতিও চলে যায়, প্রথম প্রেমের স্মৃতি কিন্তু যাবে না। হ্যাঁ সত্যি। শোনো না, সাগর ভাই কিন্তু এখনো বিয়ে করেনি, বুঝছো? বলো কি? তাহলে হৃদয়ের ঘাও এখনো শুকায় নাই? এতদিনে যেহেতু শুকায় নাই, এই কষ্ট কিন্তু সুইসাইডও করে ফেলতে পারে। আচ্ছা, তুমি ওরা বইলে একটা ইন্স্যুরেন্স করায় দাও না। তুমি না আসলেই একটা ফালতু, বুঝছো? মানে তোমার মাথায় কমন সেন্স বলে কিছু নাই। কেন? কেন মানে সারাক্ষণ ইন্স্যুরেন্স আর ইন্স্যুরেন্স, মানে ইন্স্যুরেন্স ছাড়া তোমার জীবন আর কিছুই নাই। কই যাও? অনেকদিন পরে মর্জিনা প্রসঙ্গটা উঠলো তো বুকের মধ্যে খুব কষ্ট লাগতেছে, খুব। বারান্দায় যাই, একটা সিগারেট ধরায় ধোয়ার লগে বিরহটা উড়ে দিয়ে আসি। বিরহ উড়াবে? শপিং গুলা করলাম, দেখলোই না। পাশে আছে লাইফ ইন্স্যুরেন্সের সম্মানিত গ্রাহক মোহাম্মদ মতিন সাহেবের পক্ষ থেকে। ওনার পরিশোধযোগ্য 5 লক্ষ টাকার চেক এখন হস্তান্তর করবেন অর্থ প্রতিষ্ঠানের সম্মানিত চেয়ারম্যান আলম স্যার। আমি বিনীতভাবে অনুরোধ করব মতিন সাহেবের স্ত্রীকে চেকটা গ্রহণ করার জন্যে। স্যার প্লিজ। কি আছে এই সংসারে? কেন তুমি এই অভাবে সংসারে আসছো? নিজের ছেলের স্কুলের বেতন ঠিক মতো দিতে পারো না, নিজের কোনো শখ আহ্লাদ পূরণ কিছুই করতে পারো না। তুমি এর থেকে অনেক ভালো ছেলে ডিজার্ভ করো।
কেন যে তুমি সংসারে পড়েছ আমি জানি না। শুনো, আমি তোমাকে বুঝাই বলি, এখনো সময় আছে। আমি তোমাকে ভিসা করে দেবো, তারপর আমি তোমাকে বিদেশে নিয়ে যাবো। আমাদের কোনো অভাব থাকবে না, আমরা খুব ভালোভাবে দিন কাটাতে পারবো। কিন্তু আমার একটা শর্ত আছে, তোমার ছেলে, ওকে আমাদের সাথে নিতে পারবো না, ওকে এখানে রেখে যেতে হবে। কি ভাবছো? প্লিজ। আমি আমি আসি, আমার কাজ আছে। মেরিন মিল্ক সোপ বার। এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। আমি আসলে অনেক বোকা। মার্কেটিং এর পলিসির মতো জীবনের পলিসিটাও বলতে পারলাম না। তুমি আমার উপরে অনেক রাগ না আপা? এই যে আমি তোমার সময় দিতে পারি না, আমি তোমার লোক খেলতে পারি না, তুমি যা যা চাও আমি কিনা দিতে পারি না। আমি জানি আমার উপরে তোমার অনেক রাগ, তোমার আর ভালোবাসো না। আবু, আমি তোমার অনেক ভালোবাসি। বাবা, আমিও তোমাকে অনেক বেশি ভালোবাসি। আমি জানি তো। বাই বাবা।
বাই। ভাবি, ভাবি খবর পেয়েছেন? কি হয়েছে, তোমার ভাই আবার কোনো অঘটন ঘটেছে? বাইতে অ্যাক্সিডেন্ট করছে। কি? 10 নম্বর রোডের মাথায়। বাইতে বলার নাই ভাবি। তাড়াতাড়ি আন, তাড়াতাড়ি আন, তাড়াতাড়ি আন। আপা বাইরের প্যান্টের পকেটে চিঠিটা পাওয়া গেছে। রিমা, একটা সত্য কথা তোমাকে বলা হয় নাই। মর্জিনা আমার চরিত্রটা আমার গড়া একটা মিথ্যা চরিত্র। সেটা আমি তোমাকে খেপানোর জন্য বলতাম, কিন্তু তোমার গড়া চরিত্রটা আমার জীবনে এমন সত্য হয়ে আসবে আমি কখনো ভাবি নাই। ছোটবেলায় মা হারিয়েছি, তো আমি জানি একটা সন্তানের জন্য মা ছাড়া থাকাটা কত কঠিন। আর আমার ছেলেটা তো ভীষণ মা ঘেঁষা। তোমার তো জীবনের নিশ্চয়তা প্রয়োজন, সেটার ব্যবস্থা আমি করে গেলাম। আমার মৃত্যুর পরে আমার জীবন বীমার 50 লক্ষ টাকা তুমি পাবে। সারা জীবন একটা বীমা করানোর জন্য মানুষের কত হাতে পায়ে ধরেছি, আর আজ তোমার কাছে আকুতি করে গেলাম। আমার ছেলেটাকে ছেড়ে যাও না, তার লাইফটা তুমি দেখো। এটি তোমার আরিফ।